রাজধানীতে ব্যাঙের ছাতার মতো গজে উঠছে ভুয়া এজেন্সি। দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন বিদেশগামী যাত্রীরা। সরকারের দৃষ্টি আকর্ষণ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে আত্মহত্যা প্রবণতা। হতাশা ও একাকিত্ব কেড়ে নিচ্ছে প্রাণ, নিশ্চুপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাটদ্রব্যের বাজার বাড়লেও এখনো কোণঠাসা বাংলাদেশ। বাজারে ঢোকার জন্য রাষ্ট্রীয় প্রচেষ্টা কম, বলছেন ব্যবসায়ীরা। চালু হলেও জনপ্রিয়তা পাচ্ছে না সার্বজনীন পেনশন স্কিম। সরকারি পেনশন পাওয়ার ভোগান্তির চিত্র দূর করার পরামর্শ। এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে মশলায় কেজি প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা। আমদানিকারকদের সিন্ডিকেটে অস্থিরতা বাড়ছে বাজারে। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। কেউ বিক্রি করেছেন গহনা, কেউ বিক্রি করেছেন জমি, কেউ বা ধার দেনা। এভাবেই দালাল আর ভুয়া এজেন্সির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছে 18 ভুক্তভোগী। রাজধানীর নয়াপল্টন ও ফকিরাপুলে অজস্র ভুয়া এজেন্সির খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেক বিদেশগামী যাত্রীরা। দর্শক শাহাদাত নিশাদের রিপোর্টে দেখবেন বিস্তারিত। কেউ বনের গহনা, কেউ বিক্রি করেছেন ভিটে মাটি, ধার দেনা করে কোনো মতে জুগিয়েছেন বিদেশ যাওয়ার অর্থ। সকলের স্বপ্ন মরুর দেশ সৌদি আরবে গিয়ে স্বপ্ন পূরণ, বাড়তি উপার্জনে একটু সচ্ছলতা। অবশ্য দালালের খপ্পরে পড়ে ভেঙেছে সব স্বপ্ন। আমি টাকা দিয়েছি যাই আমার বোনের গয়নাগুলো বন্ধক দিয়ে, কেন অনেকে আছে যে বাড়িঘর বন্ধক দিয়ে টাকা দিছে। এই যে উনি আশাদ ভাই, উনি ওকে বাড়িঘর বন্ধক দিয়ে টাকা দিছে। তাহলে এই যে এতগুলা লোকের হয়রানি করতেছে, এতগুলা লোকের এই পরিস্থিতির ভিতরে, তো এরা এখন যাবে কই? প্রতারণার শিকার 18 জন। দালালের মাধ্যমে চুক্তি হয় সৌদি আরব যাওয়ার। ভিসা প্রসেসিং সহ নানা কার্যক্রম পরিচালিত হয় পল্টনের 2টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে। ভুক্তভোগীদের দাবি, ধাপে ধাপে বিপুল অঙ্কের টাকা নিয়েও এখন তা অস্বীকার করছে এজেন্সিগুলো। এরপর যা মেন পেপার বাইর করে দিয়েছে, তার মধ্যে এই যে ভুয়া টিকিটটা দেখায় এরা আমাদের থেকে বাকি 1.5 লাখ টাকা নিয়ে গেছে। এই যে ভুয়া টিকিটটা দেখায় এরা বাকি 1.5 লাখ টাকা আমাদের থেকে নিয়ে গেছে। অনিশ্চিত বিদেশ যাত্রা, অন্যদিকে পাওনাদারের চাপ, সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম ভাগ্য বিড়ম্বিত মানুষগুলোর। যার যার ভিটামাটি বন্ধক, যার যেটা সম্ভব হয়েছে সবগুলা বন্ধক রেখে আমরা ঢাকাতে আসছি আজকে প্রায় 9 দিন। এখন ওনারা আসার পর ওনারা বলতেছে আমাদের টাকা পরিশোধ হয়নি। তো বললাম যে আমাদের সব টাকা পরিশোধ করা হয়েছে। কারণ আপনাদের কোনো টাকা পরিশোধ করা হয়নি, আপনারা কারা, আপনাদেরকে আমরা চিনি না। প্রতারণাকারী এজেন্সি নয়াপল্টনের উত্তরবঙ্গ ওভারসিসে দেশ টিভি ক্যামেরা। এই এজেন্সিকে টাকা দিয়েছেন অন্তত 10 জন। উত্তরবঙ্গ ওভারসিসের নেই কোনো বৈধ কাগজপত্র। অন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিয়ে বিদেশে লোক পাঠায় প্রতিষ্ঠানটি। না ভাই, আমার রিক্রুটিং লাইসেন্স নাই, আমার লাইসেন্সটা এখনো পাই নাই, আমার হলো প্রস্তাবিত আছে। পুরানা পল্টনের ওজিফা এয়ার ইন্টারন্যাশনালের চিত্র একই। আমার যেটা রানিং যেটা, এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে, ইয়ে করতে হবে। আমি যেটা আপনাকে লাইসেন্স আছে আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই, ডকুমেন্টস আছে। কিন্তু ওনাদের যে বিষয়গুলো আমি যেটা আগে আবার বলতেছি, ওনারা যদি আমার কাছে হিসাবে যদি কোনো টাকা দিয়ে থাকে আমাকে দেখ বা অ্যাকাউন্টে দেখ, তাহলে আমি ড্রাইভার আমি নিব। এবং যদি ওনারা যদি ক্ষতিগ্রস্ত, আমি নিজে কিন্তু ক্ষতিগ্রস্ত, আপনাদের বলছি। নিজেদের কাগজপত্র না থাকলেও অন্য 5 প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমনের ছাড়পত্র নেয় এজেন্সিগুলো। বাইরের নেতারা বলছেন প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকে। এটার জন্য তো অলরেডি ব্যবস্থা নেওয়া আছে। তো এই ধরনের প্রতারণা যারা করে থাকে তারা তো প্রতারণা যে করে সে তো প্রতারক, তার বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা আছে, লাইসেন্স ক্যান্সেল সহ অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করে থাকে। আমার যে বিষয়ে এই ব্যাপারে যদি কেউ রিপোর্ট করে তাহলে সেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভুক্তভোগীরা চান দ্রুত তাদের বিদেশ পাঠানোর ব্যবস্থা হোক কিংবা অর্থ ফেরত দেওয়া হোক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে আত্মহত্যা প্রবণতা। নানা কারণে হতাশা ও একাকিত্বের ফলে আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা কাউন্সেলিং এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার উপর জোর দিলেও জনবল ও বাজেট সংকট থাকায় মৃত্যুর মিছিল বাড়লেও নিশ্চুপ থাকতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বরিশাল থেকে সহকর্মী শফিক মুন্সির রিপোর্টে দেখুন বিস্তারিত। রোববার সকালে এভাবেই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি নিয়ে রাস্তায় দাঁড়ান বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শিফা নূর ইবাদি। রাতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হলের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আর গেল জানুয়ারিতে মেসের রুম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বৃষ্টি সরকারের।
সাম্প্রতিক তথ্য বলছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বেড়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থার দেয়া তথ্যমতে 1 বছরে দেশের 13 পাবলিক বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা করেছেন 29 শিক্ষার্থী। নানা কারণে একাকিত্ব এবং হতাশা তাদেরকে এমন পথ বেছে নিতে বাধ্য করেছে বলে জানান সহপাঠীরা। ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক বন্ধন থেকে বিচ্ছিন্নতা, প্রেমে ব্যর্থতা, পারিপার্শ্বিক চাপ এসব বিষয় আত্মহত্যার কারণ হিসেবে সামনে এসেছে মোটা দাগে। দেখা যায় একাডেমিক কিছু প্রেশার থাকে, প্লাস বন্ধু বান্ধবের ওরকম সময় দিতে পারে না। আর একটা সব থেকে বড় যে কারণটা হচ্ছে যে ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়। কাউন্সিলিং অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে। পারিবারিক মেলবন্ধনের থেকে দূরে থাকার কারণে অনেক সময় শিক্ষার্থীরা একটা হতাশার ভিতর নিমজ্জিত হয়। প্রত্যেকটা মানুষের উচিত যে তার যে ধর্মীয় যে শিক্ষাটা, ধর্মীয় যে মূল্যবোধ, এটার উপর তার বিশ্বাস থাকা। যে কোনো স্টুডেন্ট যখন এই বিশ্বাস থেকে দূরে সরে যায় তখন সে নানা হতাশায় ভুগতে থাকে, আর হতাশার ভোগার এক চরম পর্যায়ে হলো আত্মহত্যা। শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রুখতে বিশ্ববিদ্যালয়গুলোয় নানামুখী পদক্ষেপ নিয়ে থাকে ছাত্র পরামর্শ কেন্দ্র। কিন্তু ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোয় বাজেট ও জনবল সংকটে এ দপ্তরকে কার্যকর করা যাচ্ছে না। এখানে কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট, এবং কাউন্সিলিং করার জন্য যদি আলাদা করে সব জায়গায় স্পেশাল বাজেট থাকে, যেমন আমরাও কিন্তু যেই বাজেট দেয় এই বাজেটে কিন্তু হিমশিম খাচ্ছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আমাদের বিশেষভাবে আবেদন রইল যে আমাদের এই সেন্টারটাকে আরও আধুনিক এবং বাস্তবে বড় ধরনের একটা বড় পরিসর করার জন্য আমাদের কিছু বাজেট দরকার। ভবিষ্যতে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে আত্মহত্যা প্রবণতা রোধে কাজ করার কথা জানান ইউজিসির এ সদস্য। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় যে সাইকোলজি বিভাগ আছে তারা কিন্তু সমন্বিত হয়ে এরকম করছে, অনেক রকমের মানে কাউন্সিলিং এর ব্যবস্থা নিয়েছে। আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। পাটদ্রব্যের বাজার বাড়ছে, কিন্তু সে বাজারে বাংলাদেশ কোণঠাসা। কারণ একদিকে দেশের পাট পণ্য উন্নত মানের নয়, অন্যদিকে বাজারে ঢোকবার জন্য রাষ্ট্রীয় প্রচেষ্টা তেমন একটা নেই বললেই চলে। তবে আগামীতে রাষ্ট্রীয় তৎপরতা বাড়বে বলে আশ্বাস পেয়েছেন দেশের ব্যবসায়ীরা। তবে আশার কথা শুনেই সন্তুষ্ট থাকতে চান না খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন পাট নীতি ঢেলে সাজাক দায়িত্বপ্রাপ্তরা। অর্থনীতিবিদরা জোর দিচ্ছেন খাত সংশ্লিষ্টদের সরকারি পৃষ্ঠপোষকতার উপর। ইফতেখার রেজার রিপোর্ট। পাট পণ্যের কাঁচামাল উৎপাদনকারী দেশ নিজের দেশের কাঁচামাল কাজে না লাগিয়ে রপ্তানি করছে ভিন দেশে। বেশিরভাগ পাটই রপ্তানি হয় প্রতিবেশী দেশ ভারতে। ভর মৌসুমে সস্তা দরে পাটের সর্বোৎকৃষ্ট চালান নিয়ে যায় তারা। বাংলাদেশের জন্য পড়ে থাকে নিম্নমানের অংশ। এ এক বিরল ঘটনা। খাত সংশ্লিষ্টরা বলছেন বিশ্বে যত কাঁচা পাট রপ্তানি হয় তার প্রায় 80 যায় বাংলাদেশ থেকে। কিন্তু এ কাঁচামাল দেশীয় শিল্পের উৎপাদনে কাজে লাগানো গেলে বিশ্বের $25 বিলিয়ন বাজারে বাংলাদেশের অর্থনৈতিক উপস্থিতি হতে পারে $10 বিলিয়নের। প্রান্তিক চাষি যারা আছে তাদের সাথে একটা আন্তর্জাতিক এবং দেশীয় কিছু ট্রেডার আছে, তাদের একটা সংস্রব আছে, একটা সংযোগ আছে। তারা আগেই তাদেরকে দাদন দিয়ে এই পাটগুলোকে তারা সংরক্ষণ করে রাখে। পাটের যে আমাদের কতগুলো এরিয়া আছে ওই জায়গায় কিন্তু তারা একটা নেটওয়ার্কিং করে রেখেছে। এই নেটওয়ার্ককে ভাঙতে হবে। এই অবস্থায় পাট নীতি ঢেলে সাজানোর আহ্বান ব্যবসায়ীদের। আমাদের পাট নীতিটাকে ঢেলে সাজাতে হবে। আমাদের কাঁচা পাট এবং এই কাঁচা মালটাকে আমরা নার্সিং করে এটা থেকে আমরা পণ্য বৈচিত্র্যকরণ করে ইকো ফ্রেন্ডলি বায়োডাইভার্সিবল যেই পাটের যে ক্রেজ সারা বিশ্বে এসেছে এটাকে আমরা কাজে লাগাতে পারি। পাট থেকে ব্যাগ, পোশাক, পাটের পলিথিন ও ঢেউটিন সহ ভালো মানের কার্পেট তৈরি সম্ভব। কিন্তু পাটকে শিল্পের রূপ দেওয়া সম্ভব হচ্ছে না বলেই বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে দেশ। এজন্য কাঁচামাল রপ্তানি না করে দেশে উৎপাদন বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তো অত্যন্ত কম মূল্যে তারা পার্শ্ববর্তী দেশ সেখানে রপ্তানি করে পণ্য, বিশেষ করে রজুট, এবং একই সঙ্গে এই যে চটের বস্তা যেগুলো, তারপরে যে সুতলি, সেগুলো রপ্তানি করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে আফ্রিকার কিছু দেশে। এবং আফ্রিকার দেশে যখন পাট পণ্য রপ্তানি করা হয় তখন সেখান থেকে অনেক সময় দামও পাওয়া যায় না, তার কারণে খুবই নিম্ন মূল্যে সেই এই পণ্যটা রপ্তানি করা হচ্ছে। যার ফলে পাটের যে ব্যবহার, সেই ব্যবহারটা আমরা আসলে তেমন কিছু করতে পারছি না। পাট পণ্যের জিও টেক্সটাইলে বাংলাদেশ পিছিয়ে, বিপরীতে এগিয়ে যাচ্ছে চীন, ভারত। এজন্য প্রয়োজন পাট ও কারুপণ্যের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। তারা অনেকেই আসলে ব্যাংক থেকে ঋণও পান না যে তাদের ব্যবসা পরিচালনার জন্য। তো নানা রকম বাধার শিকার হন তারা। অনেক নারী উদ্যোক্তা রয়েছেন যারা পাট পণ্য উৎপাদন করেন। তারা তাদের এই বিভিন্ন রকমের লাইসেন্স ফি থেকে শুরু করে তাদের যে বিভিন্ন ভ্যাট, ট্যাক্স, এগুলোর কারণে অনেকেই আসলে এই ব্যবসা থেকে বিমুখ হন। অথচ তারা কিন্তু $1 বিলিয়ন এক্সপোর্ট করতে পারতেন,
পাটভূমি পণ্য দিয়ে, এবং দেশের যে কাঁচামাল সেটাই ব্যবহার হতো যদি এখানে পৃষ্ঠপোষকতা থাকতো। প্রণোদনার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি অ্যান্টি ডাম্পিং নীতি শিথিল করার আহ্বানও খাত সংশ্লিষ্টদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেশের সর্বজনীন পেনশন স্কিম চালু হলেও এখনও প্রচারণা ঢিলেঢালা। শহরের মানুষ কিছুটা জানলেও গ্রামে এর প্রচারণা তেমন নেই। এতে জনপ্রিয়তা পাচ্ছে না সামাজিক সুরক্ষার এই উদ্যোগ। এ খাতে জনগণকে আকৃষ্ট করতে সরকারি পেনশন পাওয়ার ভোগান্তির চিত্র দূর করার পরামর্শ অর্থনীতিবিদদের। সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজী শাহেদের রিপোর্ট। জাতীয় পেনশন স্কিমের প্রচারণার পর রাজশাহী বিভাগে স্কিমভুক্তি প্রায় ২৭,০০০, যদিও বিভাগে মানুষের বাস ২ কোটির বেশি। বিবিএস বলছে এই বিভাগে নির্ভরশীলতার অনুপাত ৪৮.৮৯%। জাতীয় পেনশন স্কিম এই নির্ভরশীলতা কমাতে সহায়ক হলেও এখনো মন্থর সাধারণের অংশগ্রহণ। সরকার পেনশন স্কিম চালু করেছে, এটার জন্য আমরা শুনেছি বা টিভিতে দেখেছি, আমরা এটা শুনতে পাচ্ছি, কিন্তু এটা আমরা এখন পর্যন্ত পাইনি বা জানি না বা দেখিনি। সার্বজনীন পেনশন সম্পর্কে অনেক যারা সাধারণ নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এখন পর্যন্ত তারা ক্লিয়ার না। আরে ভাই আমরা কি বুঝবো, কিছুই তো বুঝি না, আমরা জানিও না, আমরা ভ্যান চালা খাই, আমরা এমনি তো আমাকে কেউ বলেও নাই, আমরা শুনিও নেই। রাজশাহী ও বগুড়ায় স্কিমভুক্তির সংখ্যা বাড়লেও অনেকটা স্থির অন্য ৬টি জেলার অবস্থান, সবচেয়ে কম জয়পুরহাটে। তবে বিভাগীয় প্রশাসন বলছে সরকারি নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা বাড়াতে কাজ করছেন তারা। টোটাল বাংলাদেশে 8টি বিভাগ আছে, তার মধ্যে রাজশাহী বিভাগে কিন্তু আমরা অলরেডি একটি পেনশন মেলা করেছি। এখন এই মেলাগুলো আমরা জেলায় জেলায় করব মানুষকে বোঝানোর জন্য। এই টাকাটা কিন্তু জমা দিচ্ছে একটা মানি আমাদের যেটা শিডিউল ব্যাংকে, সরকারি ব্যাংকে। আপনি তো ব্যাংকে অ্যাকাউন্ট করলেন, এইটা সিম্পল অ্যাকাউন্ট খোলা, এবং আপনি যদি এই টাকাটা জমা দেওয়ার পরও আপনার কোনো নিট লস নাই। আপনি যদি ওই পেনশনে বলেন 60 বছর পূর্ণ হলে আপনি পেনশন পাওয়া শুরু করবেন, সেই পেনশনে কিন্তু মরে গেলে আপনার নমিনি কিন্তু পুরো টাকা ফেরত পায় লাভ সহকারে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন জনসাধারণকে পেনশন স্কিমে আনতে হলে এই প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে, ভরসা বাড়াতে হবে সাধারণ মানুষের। তারা কিছু টাকা জমাবে, সরকার কিছু টাকা দিবে। এখন এই মানুষগুলো যখন 60 বা তার বেশি বয়সে উপনীত হবে, তখন তো তাদের কাজ করার ক্ষমতা কমে যাবে। অনেকে আছে কর্মক্ষম হয়ে যায়, অনেকে আছে অসুস্থতার কারণে চলাফেরাই করতে পারে না। তো সেখানে যে সুবিধাটা হবে যে তারা পেনশন থেকে প্রতি মাসে মাসে কিছু টাকা পাবে, সেই টাকা দিয়ে তাদের সংসারটা চালিয়ে যেতে পারবে। একটা ঘোলা পানির মধ্যে যতই ভালো মাছের টোপ দেন না কেন, মাছ কিন্তু ওই টোপ খাবে না আর কি। তো এই জন্য উদ্যোগটা ভালো, কিন্তু আমাদের সার্বিকভাবে যে আমাদের পরিবেশ, সেই আস্থার সংকট, সেটি না ফেরাতে পারলে মানুষ কিন্তু এই মুখী হচ্ছেন। সর্বজনীন পেনশন স্কিম 2008 সালে সরকারের দেয়া নির্বাচনী ইস্তেহারের ঘোষণা। এর বাস্তবায়নের মধ্য দিয়ে 2041 সালে অতি দরিদ্র মানুষের সংখ্যা 3% আনা হবে জানাচ্ছে বিভাগীয় প্রশাসন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ আশাব্যঞ্জক বলছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকেও মেনে নেওয়ার আহ্বান মিশর ও কাতারের। 2 সপ্তাহের ব্যবধানে দেশের সবচেয়ে বড় মশলার বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সব ধরনের মশলায় কেজি প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। পর্যাপ্ত সরবরাহ থাকলেও কতিপয় আমদানিকারকের সিন্ডিকেটে অস্থির হয়ে উঠেছে বাজার। যদিও তারা বলছেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় প্রভাব পড়েছে খাতুনগঞ্জে। সহকর্মী একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। দেশের অন্তত 35% মশলার বাজার নিয়ন্ত্রণ করে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী ও আমদানিকারকরা। মশলার দাম বাড়ার পেছনে শুল্ক ও ডলারের দাম বৃদ্ধিকেই যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছেন ব্যবসায়ীরা। দেশে গরম মশলার বাজার মূলত আমদানি নির্ভর হয় চট্টগ্রাম বন্দর দিয়ে বিভিন্ন দেশ থেকে মরিচ, পেঁয়াজ, রসুন, দারুচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, এলাচ, ধনিয়া, জিরা, আদা ও হলুদ আমদানি করা হয়। ব্যবসায়ীরা বলছেন ডিও ব্যবসায়ী ও আমদানিকারকদের সিন্ডিকেট দাম বাড়াচ্ছে এসব মশলার। কোরবানি ঈদ সামনে রেখে 200 থেকে 400 টাকা বেড়ে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 650 টাকা, এলাচ 3500 টাকা, লবঙ্গ 1360 টাকা, দারুচিনি 375 টাকা, গোলমরিচ 800 টাকা এবং জয়ত্রী বিক্রি হচ্ছে 2800 টাকা দরে।
ডলার সংকট এবং দামের তারতম্যের কারণে মশলা আমদানি ব্যাহত হয় প্রতিটি মশলার দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। এবার বগারের যে ঈদ আসতেছে তার জন্য কিন্তু মশলা পাতি যে আমাদের যে প্রয়োজন হয় সেটা কিন্তু আমদানি করা আছে। মূলত ডলারের সংকট এবং ডলারের দাম বেশি বৃদ্ধি হওয়ার কারণে পণ্যের দাম অনেক ক্ষেত্রে বেশি হচ্ছে। এতদিন দেশে মশলার উৎপাদন কম হওয়ার অজুহাত দেখালেও এখন তার সাথে যুক্ত হয়েছে টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়া। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ 2 শিশুর একজনের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। এর আগে মঙ্গলবার বিকেল 4টার দিকে চাকতাইয়ের স্লুইস গেট এলাকায় নিখোঁজ হয় ওই 2 শিশু। খবর পেয়ে এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের 2টি ইউনিট উদ্ধার অভিযানে নামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই 2 শিশু ককশিট নিয়ে খেলা করছিল পানিতে। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। চাঁদপুর শহরের পুরান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আল আমিন খান নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় 3 পুলিশ সদস্য সহ অন্তত 15 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় কিছুদিন আগে পুরান বাজার মেরকাটিজ রোডের রনি নামে এক কিশোরের সাথে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামের আরেক কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বুধবার সন্ধ্যায় নিতাইগঞ্জ রোডের যুবকদের সাথে মার্কাজ রোড এলাকায় 2 পক্ষ একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আলামিন। পরে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। To Australia by 9 wickets in the 6th over, chasing down Namibia's total. নামিবিয়াকে হারিয়ে সুপার 8-এ অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে শ্রীলঙ্কা নেপাল ম্যাচ পরিত্যক্ত। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালটি। বছরের পর বছর নানা সংকট নিয়ে রোগীর সেবা দেয়া হাসপাতালটি এখন নিজেই রোগী। বড় কোনো দুর্ঘটনার শিকারের রোগী এলে চিকিৎসা সেবা না পেয়ে ছুটতে হয় রংপুর, দিনাজপুরের পথে। এতে প্রায়ই পথে মৃত্যু হয় অনেকের। সংকট সমাধানে কোনো উত্তর নেই কর্তৃপক্ষের। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালটি জেলার প্রায় 20 লাখ মানুষের চিকিৎসা সেবা কেন্দ্র। 100 শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন 1000 রোগী বহির্বিভাগে চিকিৎসা নেয়, আর আন্তঃবিভাগে 100 শয্যার বিপরীতে ভর্তি থাকে অন্তত 3 গুণ রোগী। বাধ্য হয়ে বারান্দায় প্রতিকূল পরিবেশে চিকিৎসা নেন অনেক রোগী। ঔষধ কিনতে হয় হাসপাতালের বাইরের দোকান থেকে। এদিকে জনবল কম থাকায় ওয়ার্ডে দিনে মাত্র একবার রোগী দেখতে আসেন চিকিৎসক। সেই সঙ্গে সংকট রয়েছে নার্সেরও। শয্যা, ঔষধ, জনবল ও চিকিৎসক সংকটে সেবা নিতে এসে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। পঞ্চগড়ের যে অবস্থা, এখানে আমাদের কিছু হলে আমাদের দৌড়ে যাইতে হয় রংপুর। আজ অনেকদিন থেকে দেখতে বারান্দায় আমাদের চিকিৎসা হচ্ছে না ভালো। ওষুধ যে পরিমাণে আমাদেরকে দেওয়ার কথা সেই পরিমাণ আমরা পাচ্ছি না। ওষুধ বাইরে থেকে কিনে নিয়ে আসতে। চিকিৎসকরা জানান, চিকিৎসক ও নার্স সংকট থাকায় হাসপাতালটি সক্ষমতার 3 গুণ বেশি রোগীকে চিকিৎসা দিতে গিয়ে তাদেরও পড়তে হয় হিমশিম অবস্থায়। আমরা এই বাড়তি রোগীদের স্থান সংকুলন করতে না পেরে তাদেরকে বারান্দায়, করিডোরে অনেক কষ্টের ভিতরে থাকতে হয়। এখানে যে পরিমাণ ডাক্তার থাকার কথা তার 4 ভাগের 1 ভাগের ডাক্তার বিদ্যমান রয়েছে। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি প্রতিটি রোগীর সেবা যাতে বিন্দুমাত্র কোনো ঘাটতি না থাকে। হাসপাতালটিতে 250 শয্যার একটি ভবন এখনো নির্মাণাধীন। চিকিৎসা সেবা নিশ্চিত করতে এটির কাজ শেষ করা সহ পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, নিত্যপণ্যের বাজার তথ্য জানাবো আপনাদেরকে। এবার আমরা চলে যাব ভোলায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। আমরা যুক্ত হচ্ছি ছোটনের সাথে। ছোটন, ভোলায় নিত্যপণ্যের বাজার দর আজকে কেমন? ক্রেতারা কি বাজার দর নিয়ে সন্তুষ্ট কিনা? বিক্রেতারা কি বলছেন? কি তথ্য রয়েছে জানাবেন।
লাবণী, যে অবস্থা কাঁচা বাজারের, আসলে ক্রেতাদের সন্তুষ্টি হওয়ার কোনো কারণই নেই। কারণ যারা ক্রেতা রয়েছেন তারা আজকে বাজারে এসে অনেকটা হতবাক হয়েছেন। তারা বলছিলেন যে কাঁচা বাজারে সবজি থেকে শুরু করে মশলা পর্যন্ত প্রায় প্রতিটি পণ্যের দাম কিন্তু বেড়েছে। আজকের বাজারে কাঁচামরিচ আমরা দেখেছি 180 টাকা বিক্রি হচ্ছে, যেটি ছিল 120 টাকা। এবং বেড়েছে শশার দাম, যে শশা কিন্তু বিক্রি হয়েছে 2 দিন আগেও 40 টাকা, সেই শশা কিন্তু আজকে বেড়ে দাঁড়িয়েছে আপনার 100 টাকা দরে। এবং সবচেয়ে যে পণ্যটি বেশি বৃদ্ধি পেয়েছে, আদার দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আদা বিক্রি হয়েছে গতকালকে 240 টাকা কেজি দরে, সেই আদা আজকে কিন্তু বিক্রি হচ্ছে 300 টাকা। একই সাথে পেঁয়াজ 70 টাকার পেঁয়াজ কিন্তু 82 টাকা বিক্রি হচ্ছে। এবং এলাচের দাম 2400 টাকা ছিল, সেটি সপ্তাহের ব্যবধানে বৃদ্ধি পেতে পেতে 3200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং হলুদের গুঁড়ার দামও বেড়েছে, হলুদের গুঁড়ার দাম ছিল কেজি প্রতি 280 টাকা, সেটি কিন্তু এখন আজকের বাজারে বিক্রি হচ্ছে 320 টাকা। এই যখন অবস্থা, যারা ক্রেতা রয়েছেন তারা বাজারে এসছেন নিত্যপণ্য কেনার জন্য, কিন্তু তারা এখানে এসে কিন্তু অনেকটা বিব্রত দাম নিয়ে। কারণ গতকালকে যে পণ্যের দাম যেমনটি ছিল, আজকে তার দাম 5 থেকে 10 টাকা হারে বেড়েছে। একই অবস্থা কিন্তু মাছ মাংসের বাজারের দামও, মাছের দামে বলা যায় অনেকটাই বেড়েছে। কারণ এখন যেহেতু 65 দিনের সমুদ্রে মাছ ধরা বন্ধ রয়েছে, সে কারণে স্থানীয় বাজারগুলোতে মাছের সরবরাহ কম থাকায় মাছের দামও অনেকটা বেশি। তবে মাংসের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে আসলে হঠাৎ করে এই পণ্যের দাম বাড়ানো হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তারা আসলে সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেনি। তবে তাদের সেই দায় সারা জবাব, তারা বলছে যে পাইকারি বাজারগুলোতে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে তারা এই পণ্যের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছেন। তবে ক্রেতারা বারবার যে অভিযোগটি তুলছেন, ক্রেতারা বলছিলেন যে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে তারা বাজার যে মনিটরিং, সেই মনিটরিং এর কিন্তু দাবি তুলেছেন। এবং ভোক্তা অধিকারের সাথে আমার কথা হয়েছে, তারা বলছিল যে পণ্যের দাম নিয়ন্ত্রণে তাদের যে অভিযান সেটি চলমান রয়েছে। তো এ ছিল আমার কাছে আজকের বাজারে নিত্যপণ্যের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। লাবণী, ধন্যবাদ ছোটন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী ছোটন যেমনটি জানাচ্ছিলেন, নিত্যপণ্যের বাজার দর বরাবরের মতোই ঊর্ধ্বমুখী। ভোলা থেকে তিনি জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য। দর্শক, এবার মাছ মাংসের বাজারে তথ্য জানাবো আপনাদেরকে। আমরা চলে যাবো এবার সাতক্ষীরায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, 500 টাকার নিচে মাছ কিনতে পারছেন না ক্রেতারা, মাংসের দামও 800-র কাছাকাছি চলে গেছে। কি বলছেন বাজারে আসা ক্রেতা বিক্রেতারা? আপনি কি পরিস্থিতি দেখছেন, সেখানে কি তথ্য রয়েছে? দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে। এখানে কিন্তু তুলনামূলক যারা বাজারে একটু কম মূল্যে জিনিসপত্র কিনতে চায় এখানে আসে। ঈদুল আজহার পূর্বে যখন সাধারণ মানুষ একটু কম মূল্যে মাছ মাংস খেতে পাওয়ার সুযোগ পায়, তখন কিন্তু সেই সুখের খবরটুকুও কিন্তু বড় বাজারে নেই। সাতক্ষীরার বড় বাজারে এখন খাসির মাংস 1000 পার করে 1100 টাকার জায়গায় চলে গিয়েছে। গরুর মাংস 750 টাকা, দেশি মুরগির মাংস 500 টাকার উপরে, এবং পোলট্রি মাংস 190, সোনালি 320, এবং যেটি প্যারিস বলে চলে সেটি হচ্ছে 330। মাছের দামও ঊর্ধ্বমুখী। একই সাথে চিংড়ি মাছ সেটি কিন্তু 750 টাকার উপরে, রুই মাছ 300 টাকা, কাতলা মাছ 450 টাকা। প্রতিটি মাছের দামই অনেক বেশি, মাংসের দামও অনেক বেশি, কোনোটি যেন নিয়ন্ত্রণের মধ্যে আসছে না। স্বাদের মাছ মাংস গরিবের পাত্রে এখন আর জুটবে কিনা সন্দেহ রয়েছে। আমরা একটু এখানে উপস্থিত নাগরিক নেতা, কবি, সাহিত্যিক, সাধারণ বাজারে যারা এসছেন তাদের সাথে কথা বলতে চাই। কি অবস্থা বলেন তো? বাজারের অবস্থা খুবই খারাপ, কারণ আমরা তো দীর্ঘদিন ধরে মাছ মাংসের দাম এত বৃদ্ধি পেয়েছে যে এটা খাওয়া অনেক কমিয়ে দিয়েছে বাধ্য হয়ে। এখন তো নিরুপায় হয়ে যখন বাড়ি মেহমান টেহমান আসে সেই ক্ষেত্রে আমরা এটা করি, এবং বিশেষ করে আগের মতো ঘটা করে খাওয়ার সেই সুযোগ আর হয় না। কি অবস্থা? বাজার এখন তো নিয়ন্ত্রণহীনভাবে চলছে, কোনো অবস্থাতেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আর কি। একজন মানুষ সে যে নিয়মিত নিত্য নৈমিত্তিক দ্রব্যাদি কেনাকাটা করবে সে বিষয়ে সে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এখানে ক্যাবের সভাপতি আছেন, আসলে কি দেখছেন বাজার?
বাজার তো অস্থির, বিশেষ করে সাধারণ ক্রেতাদের বাজারে কোনো পণ্যে হাত দেওয়ার মতো আবার সুযোগ নেই। মানে এটা প্রতিনিয়ত বাড়ছে। আমরা যখন বলছি যে গত দিনে এরম ছিল ব্যাপারটি না, কোনোটাই কমছে না। কেউ কেউ বলছে যে বাজারে গরমের জন্য পণ্যের, কিন্তু বাজারে তো সাপ্লাই কম না, বাজারে যথেষ্ট পরিমাণ পণ্য আছে, কিন্তু সাধারণ ক্রেতাদের কেনার মতো সামর্থ্য নেই। এক্ষেত্রে বাজার তদারকি, বাজার ব্যবস্থাপনা এই বিষয়গুলো যেমনটি শুনছিলাম লাবণী, বাজার ব্যবস্থাপনাটির কথা বলা হচ্ছিল। এখানে উপস্থিত যে যারা ক্রেতা ভোক্তা, যে এই যে একজন নাগরিক নেতা যেভাবে বলছিলেন, এটি কিন্তু আসলে প্রকৃত চিত্রটি এটি, যে আসলে মাছ মাংস খাবারের বিষয়টি হয়ে গিয়েছে বাসায় অতিথি ছাড়া সাধারণত এই ধরনের মাছ মাংস ঘরে তোলাই এখন খুব দুরূহ ব্যাপার হয়ে গিয়েছে। সাতক্ষীরার মাছ মাংসের বাজারের যে অস্থিতিশীল অবস্থা তার সর্বশেষ। লাবণী, ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বরাবরের মতোই নিত্যপণ্যের বাজার দর, মাছ মাংসের বাজার দর ঊর্ধ্বমুখীর দিকে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আসলে মাছ মাংস ক্রয় করা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণকে আশাব্যঞ্জক বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার মধ্যপ্রাচ্যে সফরের অংশ হিসেবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এরই মধ্যে এ প্রস্তাব ইসরায়েলকেও মেনে নেয়ার আহ্বান জানিয়েছে মিশর ও কাতার। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফায় বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এছাড়া পশ্চিম তীরেও চলছে আগ্রাসন। কাফরদান শহরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 6 ফিলিস্তিনি। আফরিন ময়ের রিপোর্ট। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। মঙ্গলবার রাফা ছাড়া উপত্যকার বেশ কয়েকটি অঞ্চলে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। একের পর এক বোমার শব্দে কাঁপতে শুরু করে গোটা অঞ্চল। এর মধ্যে শুধু রাফাতেই শিশুসহ বেশ কয়েকজনের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যম। এ পরিস্থিতিতেই শনিবার নুসাইরাত শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে 4 বন্দীকে মুক্ত করতে মধ্য গাজার ক্যাম্পে অভিযানে আন্তর্জাতিক মানবিক আইন মানা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। এদিকে পশ্চিম তীরেও চলছে দখলদার বাহিনীর তাণ্ডব। মঙ্গলবারও কাফরদান শহরে অভিযান চালিয়েছে তারা। এতে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনি। এর মধ্যে বেশ কিছু যানবাহনও পুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এদিকে হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে এবং এ প্রস্তাবের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছে গোষ্ঠীটির এক কর্মকর্তা। এছাড়া যুদ্ধক্ষেত্রে চলমান পরিস্থিতির মধ্যেই হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণকে আশাব্যঞ্জক বলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ফিলিস্তিনের জন্য 400 মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছেন ব্লিংকেন। আমি এইমাত্র যুক্তরাষ্ট্রের জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করেছি। এরই মধ্যেই সবাই জো বাইডেনের প্রস্তাবকৃত গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন দিচ্ছে। তাই দ্রুত যুদ্ধবিরতিতে তারা পৌঁছাবে বলে আমরা আশাবাদী। এসবের মধ্যে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি ভুলে গেলে চলবে না। এই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে কাতার ও মিশর। তবে বিশ্লেষকরা বলছে গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে উভয়মুখী সংকটে বিনিয়ামিন নেতানিয়াহু। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।